মেয়েটার অধর জোড়ায়। শুকনো ঢোক গিলল সে জাত। গলার অ্যাডাম অ্যাপলটা ওঠানামা দেখে চোখ মুখ ফ্যাকাশে ছটফটিয়ে বলল, কি বলছেন? দরজা খোলা কিন্তু। ভ্রু নাচালো প্রফেসর। এক পল পেছনে তাকে খোলা দরজায় চোখ বোলালো। পরপর ঠোঁট যুগল ওর কান ঘেঁষে আওড়ালো, মম ড্যাড দেখে ফেললেও মাইন্ড করবে না, রিল্যাক্স বেবি, জাস্ট এক মিনিট। হাঁসফাঁস বাড়ল কিশোরীর। উপায় না পেয়ে সেজাদের পিছনে তাকে হড়বড়ালো। আর এমি, তুমি এখানে? আরশিকে ছাড়লো না সে যার, উল্টে আরো যেন শক্ত করে মিশালো বুকের সাথে। খেয়াল রাখলো যেন হাত দুটো ও ছোড়াছুড়ি করতে না পারে মেয়েটা। ঠোঁটের বাঁকে হাসি লুকিয়ে বলল, তা এমি কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ভাবির রোমান্স দেখছে? সমস্যা নেই, দেখতে দাও। চোখ ফুটবল বানিয়ে চাইলো আর সে জল ঝুললো সে যাদের কথায়। অবাক হয়ে শুধলো, আপনি খেয়ে ফেললেন? সে যাদের ভ্রুজোড়ার মাঝে ভাঁজ পড়লো। কি হেয়ে ফেললাম? আপনার লজ্জা শরম। এজন্যই তো বলি, স্নোবল ফোনে কোনো ফিমেল বনির রিলস দেখলেই অমন লাভ ঝাপ শুরু করে কেন? আপনি ছেলেটাকেও নিজের মতো বেয়া বানাতে চাচ্ছেন দিন দিন, তাই না? এসে উঠলো প্রফেসর। হাত জোড়া আলগা হলো কাশির দমকে। আর এই সুযোগটায় কাজে লাগালো আরশি। চড়ুই পাখির মতো ফুরুত করে বেরিয়ে গেল সে যাদের বাহুবলে। কিন্তু দরজার কাছে যেতে না যেতেই মানুষটার শীতল হুমকিতে থামলো পাজোড়া। পালাচ্ছ পালাও, তবে রাতে পালানোর শাস্তির জন্য প্রস্তুত থেকেও মিসেস চার্লি। এখন তো 1 মিনিটে ছেড়ে দিতাম, তখন সারা রাতেও ছাড় পাও কিনা ডাউট হচ্ছে। ঢোক গেল কিশোরী। প্রস্ত ফিরে চাইতেই ডাক পড়লো নিচে। মরিয়ম বেগম নাস্তার টেবিলে ডাকছেন ওদের। লম্বা পা ফেলে এগিয়ে এলো প্রফেসর। মেয়েটা চোখ খিচে বন্ধ করতেই পাশ ঘেঁষে বেরিয়ে গেল ঝড়ের গতিতে। একবারও তাকালো না। আরশি ভ্রু বেঁকে এলো অমনি। আনমনে আওড়ালো, জাম্বুবানটা কি রাগ করলো? টেবিলে নানা রকমের নাস্তা সাজিয়েছেন মরিয়ম বেগম। মেহমেদ হাসান বসেছেন কেবল। অ্যামেলিয়াও এসে বসেছিল, তবে শেজাদকে নিচে নামতে দেখে উঠে এলো ও। নিজের পাশের চেয়ারটা টেনে দিল বসার জন্য। কিন্তু সেদিকে তাকালোও না প্রফেসর। স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি খাবো না মম, অলরেডি অনেক লেট হয়ে গেছে, আসছি। অবাক হলেন প্রৌঢ়া। এইমাত্র তো ঠিক ছিল সবকিছু, হঠাৎ করে আবার কি হলো ছেলেটার? আরশিকে মুখ ভার করে বসতে দেখে চিন্তার ছাপ পড়ল মেহমেদের আনন্দ জুড়ে। ছেলের উগ্র মেজাজ সম্বন্ধে তার যথেষ্ট ধারণা আছে। মেয়েটার সাথে আবার ঝগড়াঝাটি করেনি তো? তবু উদ্বেগটুকু ঠেলে সরিয়ে শুধালেন, আজ ভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি এসো কেমন? যেতে নিয়েও থামলো শেজাদ। কেন? তোমার আদ্রিয়ানের কথা মনে আছে সায়ান? ওই যে আমার বন্ধুর ছেলে, তোমার আর আরিশির বিয়ের সময় গিয়েছিল বাংলাদেশে। ওর বাবা অনেকদিন ধরেই এমির জন্য বিয়ের প্রস্তাব দিতে চাইছে, সন্ধ্যায় আসবে বলছে। ওই ছোটোখাটো এঙ্গেজমেন্টের আয়োজন করবো ভাবছিলাম, আসতে পারবে তাড়াতাড়ি? প্রফেসর আর চোখে একবার দেখে নিল আরশিকে। মেয়েটা মাথা নিচু করে বসে, একবার দেখছেও না মুখ তুলে ওকে। শ্বাস ফেললো শেজাদ। পরপর ছোট করে শুধু বলল, চেষ্টা করব। বানর মশাই। যারার ঠোঁটে চওড়া হাসি, ঢুলু ঢুলু চোখ। বসে থেকে হাত নেড়ে ডাকলো আয়ানকে। ফিরিঙ্গিদের ছোটখাটো ভিড় ওর টেবিলের আশেপাশে। সবটা দেখে কপালে ভাঁজ পড়লো অফিসারের। গন্ডগোল কিছু একটা হয়েছে ভেবে দৌড়ে আসলো সে। হাতের চকলেটের ব্যাগটা টেবিলের উপর রেখেই টেনে তুললো জারাকে। পা জোড়া টলছে মেয়েটার, দাঁড়াতেও হিমশিম খেতে হচ্ছে যেন। তবু আয়নের ডান হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো ও। পরপর অন্য হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একটা লোককে দেখে ঠোঁট উল্টে বলল, অফিসার, এই লোক আমার জুসের বোতল খেয়ে ফেলেছে, একে অ্যারেস্ট করুন। খেপে উঠল লোকটা। টেবিলের উপরে পড়ে থাকা খালি বোতলগুলো আয়নকে দেখিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো, আয়নের মুখটা শক্ত হলো এবার। যারাকে এক হাতে আঁকড়ে ধরে মানিব্যাগটা বের করলো পকেট হতে। কচকচে টাকার নোটগুলো সামনে থাকা লোকটার হাতে দিয়ে ইংরেজিতে বলল, আপনার যত টাকা লস হয়েছে তার চাইতে ডাবল দিলাম, কিন্তু এরপরেও যদি একটা বাজে কথা ওর নামে শুনেছে তাহলে জেদ ছেড়ে এখানে রেখে দেব।
থতমত খেলো বিদেশি। পুলিশের সাথে লাগাটা ঠিক হবে না ভেবেই টাকাগুলো নিয়ে সরে পড়লো আয়নের সামনে থেকে। আশেপাশে মানুষ কমলো মুহূর্তে, আর তখনই দু হাতে অফিসারের গাল চেপে ধরলো যারা। ফেরালো নিজের দিকে, ছোট ছোট চোখে চেয়ে বলল, বানর মশাই, আপনার মুখটা ব্লেন্ডার মেশিনের মতো দেখতে লাগছে কেন? এই দাঁড়ান দাঁড়ান, তাহলে আমি ফ্রুটস নিয়ে আসি, জুস বানাতে হবে তো। আয়ন স্তম্ভিত। যে মানুষটা বাটারফ্লাই ছাড়া একটা শব্দ উচ্চারণ করে না, সে আজ জোরে জোরে বলে উঠল। কোনো জুস বানাতে হবে না তোমাকে, আগে বাসায় চলো। বকা খেয়ে ঠোঁট ভাঙলো মেয়েটা, কেঁদে লুটিয়ে পড়লো টেবিলের ওপর। উপায় না পেয়ে পাশে চেয়ার টেনে বসলো আয়ানো। তটস্থ সে, মাথায় হাত বুলিয়ে যারাকে শান্ত করতে করতে বলল, আই এম সরি বাটারফ্লাই, আমার জোরে বলা উচিত হয়নি। প্লিজ এবার কান্নাটা একটু থামাও। অফিসারের নরম সুর কাজ হলো। টেবিল থেকে মুখ তুললো মেয়েটা, অন্যদিকে তাকিয়ে নাক টেনে টেনে আওড়ালো। আপনি বকলেন তো আমাকে? দুদিকে সজোরে মাথা নাড়ালো আয়ান, কিন্তু সেদিকে হুঁশ নেই যারার। নিজের মতো করে বলতে লাগলো, বকুন, আরো বেশি করে বকুন। যার কেউ নেই, যে নিজের আসল জন্ম তারিখ জানেন না, আসল নাম কি তাও না, সবটাই অন্যের দেয়া, এমন একটা মেয়েকে বকবেন না তো কাকে বকবেন? ঢোক গিলল মানুষটা, অস্পষ্টে আওড়ালো। আমি তোমাকে হার্ট করার জন্য বকি নেই, তুমি উল্টাপাল্টা বলেছিলে বলেই তো। কথাটা শেষ হলো না, তার আগে অফিসারের ঠোঁটে তর্জনী ঠেকালো যারা। থামিয়ে দিয়ে আধো বোঝা চোখে বোলালো, বানর মশাই, একটা সিক্রেট বলি। আয়ান কিছু বলতে পারলো না, শুধু তাকিয়ে রইলো ফ্যাল ফ্যাল করে, যেন অবিশ্বাস্য কিছু ঘটবে একটু পর। আর তখনই একেবারে মুখের কাছে ঝুঁকে এলো যারা। হুট করেই দুজোড়া অধরে অল্প বিস্তর দূরত্ব ঘুচালো। বন্ধ চোখে হার্টবিট মিস হলো অফিসারের। মস্তিষ্কের প্রতিটি সতর্ক নিউরন নেচে কুদে জানান দিল যে এটা স্বপ্ন নয়, সত্যি। সেকেন্ড খানেক বাদেই ঠোঁট সরিয়ে নিল মেয়েটা, হেসে বলল, সিক্রেট বলা শেষ, নিন চোখ খুলুন। আয়ান চোখ খুলল, তবে নিজে এগিয়ে এসে আঁকড়ে ধরল তারার মাথার পেছন। দ্বিতীয়বার ওই পাতলা অষ্টুপুটে দখল বসানোর আগে শুধু বলল, কিন্তু আমার শেষ হয়নি এখনো। আয়নের বন্ধ চোখের ওপাশে যারা বড় বড় চোখে তাকিয়ে। পিছনে এলোমেলো চুলের ফাঁকে মানুষটার এক হাত, অন্য হাতে জড়িয়ে কোমর। পাতলা অষ্টপুটে সবটুকু অফিসারের আয়ত্তে, যেন ওর ভেতর পর্যন্ত শুষে নিতে মরিয়া ওই পুরো অধৈর্যরা। শ্বাস নিতে বেগ পেতে হলো জারার। সরাতে চাইলো মুখটা, কিন্তু পেরে উঠল না আয়নের সাথে। দাঁতের ফাঁকে ফেলে সুজোরে কামড় বসালো ঠোঁটে, কিন্তু বিধি বাম। যতই ছটফটালো ততই যেন আরো শক্ত করে জেকে ধরল অফিসার। সময় গড়ালো, শান্ত হলো মানুষটা। ঘন ঘন শ্বাস ফেলে আস্তে ধীরে হাত সরালো যারার মাথার পিছন হতে। নিচের ঠোঁট জ্বলছে ভীষণ, রক্ত জমে লাল হয়ে গেছে সেখানটায়, কিন্তু সেদিকে খেয়াল নেই তার। নিচু স্বরে শুধালো, ঠিক আছে তুমি? যারা হাঁপাচ্ছিল তখনও, কিন্তু প্রশ্নের পিঠে উঠে দাঁড়ালো তড়াক করে। বিভ্রমে আশেপাশে চাইলো কাঁধের ব্যাগ খুঁজতে। হুট করে মুখের সামনে সেটা তুলে ধরলো আয়ান। এটা খুঁজছো বাটারফ্লাই? ছোমের একটা নিল ও, উত্তর না দিয়ে ঝুলতে ফোন বের করলো মেয়েটা, কিন্তু ডায়াল প্যাড খুলতে যেন খপ করে হাতটা ধরে ফেললো অফিসার। কি করছো? কাকে কল করবে? মাথা তুললো যারা, ঠোঁট সরু করে বলল, পুলিশের কাছে, আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য। আয়নের গলার স্বর শান্ত, শুধুলো, পুলিশের লোককে জেলে পাঠানো ভয় দেখাচ্ছ বাটারফ্লাই, কারণটা বলবে না? আপনি চুমু খেয়েছেন আমাকে। নিজের ঠোঁটে তর্জনী ঠেকিয়ে দেখালো যারা। মুহূর্তে প্রগাঢ় হলো অফিসারের হেমো চোখ, থেমে গেল কিশোরী, ঢোক গেল শুকনো গলায়। অমন চোখে কখনো তাকায়নি আয়ান, যেন ঘোর ওর নয় অফিসারের লেগেছে। এমন দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা দায়, তাই তো হন্তদন্ত হয়ে হাঁটা শুরু করলো মেয়েটা। কিন্তু হুট করে পেছন থেকে ওকে কাঁধে তুলে নিল অফিসার। ভড়কালো ও, আয়নের হাতের বাঁধন দৃঢ়, পা ছুঁড়ে টুড়ে নামতে চাইলে কণ্ঠে বলল, চুমু যখন খেয়েছে তখন তার দায়ভারও আমার। ঝুলে গা গুলিয়ে এলো তারার। মাথাটাও ঘুরছে কেমন, তবু জিজ্ঞেস করলো কোনো মতে, কি করবেন আপনি?
আয়ানে অন্য হাতে ফোন। উবার ডাকছে সে। সেদিকে তাকিয়েই ভরা গলায় আওড়ালো। বিয়ে করবো তোমাকে। আটকে উঠল মেয়েটা। অনেকক্ষণ ধরে গলার কাছটা মোড়াচ্ছিল ওর। বমি বমি ভাব যেন দলা পাকাচ্ছিল সেখানে। কিন্তু আয়নের মুখে বিয়ের কথা শোনা মাত্রই ভেতর ঠেলে বেরিয়ে এলো সবকিছু। মুহূর্তের মধ্যেই ইউনিফর্মের পিঠ ভিজল অফিসারের। ভেজা ভেজা লাগতেই থামলো মানুষটা। কি হয়েছে আন্দাজ করে বরফের মতো জমে গেল ফ্যাকাশে মুখে। শুকনো ঢোক দিল পরপর। মেয়েটাকে বেঁধে রেখে প্রশ্ন করলো। তুমি কি? হাতের পিঠ দিয়ে মুখ মুছছিল যারা, কিন্তু লাভ হলো না। সকালে যা খেয়েছিল ফের সবটা বেরিয়ে এলো পেট থেকে। ঝুলে থেকেই হাঁপাতে হাঁপাতে বলল, আর করবেন বিয়ে? নিউ ইয়র্কের সন্ধ্যা ঘনালো চোখের পলকে। শেহজাদের বাড়ি সাজলো নতুন অতিথির অভ্যর্থনায়। রান্না বান্নার জন্য মানুষ রাখা আছে, বিদ্যুৎ সস্তা হলো মরিয়ম বেগমের। আরশি কাজে সাহায্য করতে আসলেও বেচারিকে কাজ করতে দিলেন না প্রৌঢ়া। উল্টে বকে ধমকের পাঠালেন সাজার জন্য। নতুন বউ বলে কথা, একটু সেজে গুজে না থাকলে হয়? মরিয়ম বেগম ভারী শাড়ি পরেছেন মেহমেদ হাসানের পাঞ্জাবির সাথে মিলিয়ে। তবে আরশিকেও ভারী শাড়ির কথা বলতেই না করে বসলো মেয়েটা। অজ্ঞতা হালকা গোলাপির উপর সিল্কের একটা শাড়ি নিয়ে রুমে হাজির হলেন প্রৌঢ়া। সাথে মেলানো গয়নার সেট। আরশিকে সাজিয়েও দিলেন নিজ হাতে। শাড়ির সাথে মেলানো ফুল স্লিভ ব্লাউজ। পুরো বাড়ি জুড়ে সেন্ট্রাল হিটারের ব্যবস্থা রয়েছে ওদের অ্যাপার্টমেন্টের মতো। তাই শাড়ি পরার পরও ঠান্ডা খুব একটা লাগছে না। মেয়েটার হাতে মিলিয়ে চুড়ি পরিয়ে দিল মরিয়ম বেগম। সাজানো শেষ হতে আরশি বলে উঠল, এমি আপু রেডি হয়েছে? মরিয়ম বেগম প্রশ্ন শুনে বললেন, তোমার মনে হয় ও এখনো না সেজে আছে? তার তো সাজগোজ সে কখন শেষ। দেখে আসলাম হেসে হেসে কথা বলছে ফোনে। আদির সাথে হবে হয়তো। অবাক হলো আরশি। অ্যামেলিয়া নিশ্চয়ই মনে মনে জাম্বুমানকে পছন্দ করে, নয়তো তখন ওভাবে ছাপিয়ে পড়তো না গায়ের ওপর। তাহলে অন্য কারোর সাথে বিয়ে হবে জেনেও এত খুশি হচ্ছে মেয়েটা, নাকি ফের কোনো ঘোট পাকাচ্ছে মনে মনে? এখন তো হুট করে এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেল, তাই বেশি মানুষজন দাওয়াত দিতে পারলাম না। তবে বিয়েতে কিন্তু মনে করে তোমার বন্ধু বান্ধব সবাইকে বলো আসতে। মামরা মেয়ে তো, ছোট থেকে নিজের মেয়ের মতো করে বড় করেছি। বোনের মেয়ে হিসেবে ভাবিনি কখনো, তাই চাইছি ওর বিয়েটা ধুমধাম করে দিতে। রুষাটা থাকলে তো। থামলেন প্রৌঢ়া। ঢোক গিলে আড়াল করে গলার দলা পাকানো বিষাদটুকু। রুষার নাম শুনে মন খারাপ হয়ে গেল আরশিরও। ইস, যদি কোনোদিন খুঁজে পেত মেয়েটাকে। ভদ্র মহিলা স্মিত হাসলেন কথার মোড় ঘোরানোর জন্য। বললেন, সায়ানটাকেও বলে দেব আয়ানকে নিয়ে আসার জন্য। ছোটবেলায় তো আমার কাছে পড়ে থাকতো ছেলেটা, মিলিয়ে নামও রেখে দিয়েছিলাম দুটোর। অথচ এখন আর যেন ফুসরত নেই কারোর দুদণ্ড এই মায়ের কাছে আসার। আরশিও তখন মনে পড়ল জারার কথা। যেন যুগ পেরিয়েছে, দুই বান্ধবীর দেখা হয়নি, কথা হয়নি। মনে মনে ভাবলো এই সুযোগে জারাকেও আসতে বলবে বিয়েতে। তখনই গাড়ির শব্দ এসে থামলো বাড়ির সামনে। ভাবনায় বিচ্ছেদ ঘটল আরশির। মরিয়ম বেগম তাড়াহুড়ো করে আওড়ালেন, ওই চলে এসেছেন বোধহয় তোমার সাহেব। নিচে যাবে তো আমার সাথে? মেয়েটা না করতে পারল না। শাশুড়ির হাত ধরে সিঁড়ি পর্যন্ত আসতেই গলা শুকালো ওর। জাম্বু বানটা ওর সাজ দেখে কি বলে ওঠে আবার কে জানে। সে যাতে সে গাড়ি থামিয়েছে মাত্র, হাতে একটা গিফট বক্স আসার সময় নিয়ে এসেছে আরশির জন্য। শানের মতো ধারালো মুখ, দুর্বোধ্য হাসি। কিছুটা ঠোঁট বাঁকিয়ে ভাবছে কি রিয়াকশন দেবে ওর খরগোশের মা গিফটটা দেখার পর। মেহমদ হাসানের দোতলা বাড়ি জলজল করছে অনুষ্ঠানের আমেজে। মেহমান বলতে শুধু ছেলে আর ছেলের বাবা মা। তবুও যেন আয়োজনে কোনো ত্রুটি রাখেনি উনি। পার্কিং প্লেসে গাড়ি রেখেই এয়ার ধরে হেঁটে বাড়িতে ঢুকলো শেহজাদ। অমনি কোত্থেকে পানির গ্লাস হাতে ছুটে আসলো অ্যামেলিয়া। পরনে ল্যাভেন্ডার রঙা লেহেঙ্গা, সেজেগুজে তৈরি শেহজাদকে দেখাতে। কিন্তু মানুষটার নীল চোখ যে খুঁজছে অন্য একটা মুখ। গলা পর্যন্ত শুকিয়ে আছে তাকে দেখার তৃষ্ণায়। কি হলো ভাইয়া? পানির গ্লাসটা ধরো আর বলো আমায় কেমন লাগছে। শুধুমাত্র এঙ্গেজমেন্টের দিন বলে বড়সড় একটা ধমকের হাত থেকে বেঁচে গেল অ্যামেলিয়া। শ্বাস ফেলল শেহজাদ।
অজ্ঞতা পানির গ্লাসটা ধরে মুখে তুলতেই চোখ গেল সিঁড়ির ওপরে। হালকা গোলাপি রঙা শাড়ি পরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে আরশি, একেবারে সাদামাটা সাজ, তবুও কি চোখ ধাঁধানোর সৌন্দর্য। প্রফেসর ঢোক গেলে অক্ষি যুগল স্থির থাকে আরশির ওপর, কিন্তু বেখেয়ালে কাত হয় হাতের গ্লাসটা। শার্টের ওপর পানি গড়িয়ে পড়তেই হুঁশ ফেরে সে যাদের। মরিয়ম বেগম হাসছেন ঠোঁট টিপে, কিন্তু আতকে উঠল আরশি। সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদের কাছে। সেসব শুনল না প্রফেসর, উল্টো নজর গিয়ে আটকালো আরশির কোমরে। শাড়ির ফাঁক গলে বের হয়ে যাওয়া ফর্সা ত্বকের ব্যাধের দৃষ্টি তার। গলা শুকিয়ে কাঠ হলো শেহজাদের। পানির গ্লাসটা মেয়েটার হাতে ধরিয়ে বলল, রুমে এসো, ফাস্ট চেঞ্জ করে কি পরবো দেখিয়ে দিয়ে যাও। আরশি পা বাড়ায় না, ঠায় দাঁড়িয়ে থাকে এক জায়গায়। বিস্ময়ে পলক ফেলতে ভুলে গেছে মেয়েটা। অধৈর্যরা অল্প বিস্তর ফাঁক হয়ে আছে বিমরতায়। ধপাধপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠছে মানুষটা। চেঞ্জ করার সময় তো পশ্চিমকালেও এই লোককে ডাকেনি, ঠিক তো নিজের মতো সাজুগুজু করে ভার্সিটি চলে যায়। তাহলে আজ হঠাৎ করে ওকে চেঞ্জ করার সময় রুমে ডাকলো কেন? আরশি যাচ্ছে না দেখে পাশে এসে দাঁড়ালেন মরিয়ম বেগম। মাথায় হাত রাখলেন মেয়েটার, তাগাদা দিয়ে বললেন, কি হলো, দাঁড়িয়ে রইলি যে, যাবি না? মেয়েটা বেখেলে বলে বসলো, সে কি, কেন? তুমি জানো না আন্টি, উনি আমাকে ডেকেছেন বকাঝকা করতে। হয়তো গেলেই বলে বসবে শাড়ি কেন পরেছো, আমাকে সিডিউস করার জন্য। এক্ষুনি খোলো। শেহজাদের নকল করে শেষের কথাগুলো বলে নিজেই নিজের জিভ কাটলো আরশি। আর চোখে চাইলো মরিয়মের মুখ পানে। এইভাবে বরের নামে বদনাম, তাও আবার শাশুড়ির কাছে। ওরে আরশি রে, তোর মুখে কি একটু ফিল্টার লাগানো যায় না? যা পেটে আসে মুখ ফসকেও ওটাই কেন বের করতে হয় তোর? চেহারায় ইতস্তত ভাব ওর। ঠোঁট কামড়ে মাথা নিচু করতে হুহা করে হেসে উঠলেন মরিয়ম। আশেপাশে তাকালেন পরপর। অ্যামেলিয়া ফোন ঘাটছে পাশে দাঁড়িয়ে। খুব বেশি মনোযোগ নেই তাদের কথায়। এই সুযোগে মেয়েটার কানে কানে বললেন, তো শিডিউল কর। এ বয়সেও তোর আঙ্কেলকে আমি নাকে দড়ি দিয়ে ঘোরাই, আর তুই আমার ছেলেটাকে এখনো পটাতে পারছিস না? চোখজোড়া ফুটবল আরশির। শাশুড়ির মুখে এমন কথা শুনে খালি গলাতেই যেন বিষম খেলো মেয়েটা। কেশে টেসে প্রৌঢ়ার মুখের দিকে তাকাতেই চোখ টিপলেন মরিয়ম বেগম। পরপর মুখ গম্ভীর করে অ্যামেলিয়াকে শুনিয়ে শুনিয়ে আওড়ালেন, আহারে, ভেজা কাপড়ে আমার ছেলেটার যদি ঠান্ডা লেগে যায়। আরশি, তুই এক্ষুনি রুমে গিয়ে দেখ কি লাগবে ওর, এক্ষুনি যা। অ্যামেলিয়ার চোখ ফোনে থাকলেও কান মরিয়ম বেগমের কথায়। শাশুড়ি বৌমা কি বলছে সবটাই শুনছে ও। শেহজাদ তো আরশিকে দেখতে গিয়ে গায়ে পানি ফেলছে। কই, সে কথা তো কেউ একবারও বলল না। আজ যদি এই মেয়েটা শেহজাদের বউ না হতো তাহলে কি এমন ঘটতো? এই সামান্য বিষয়টা যদি কেউ না বোঝে তাহলে সে নিজের চোখে আঙুলে সবাইকে বুঝিয়ে দেবে। এটা অ্যামেলিয়ার প্রমিস। নিজের কাছে নিজের। যারার জ্ঞান ফিরেছে, তবে মাথাটা ভার হয়ে আছে ভীষণ। প্রস্ত এক হাত মাথার পাশে চেপে ধরলো মেয়েটা। আস্তে ধীরে উঠে বসে আধ বোঝা চোখে চাইলো নিজের দিকে। অমনি ধক করে উঠলো ওর বুকের ভেতর। সকালে যে সোয়েটার আর জিন্স পরেছিল সেগুলো উধাও। তার বদলে বাসায় পরা পাজামা আর ঢিলে ঢালা টি শার্ট। তড়িৎ ঘরের চারপাশে তাকালো ও। পরিচিত সব জিনিসপত্র দেখে বুঝলো রুমটা আয়ানের, কিন্তু সে কি করে এলো এখানে? আর কাপড়ই বা কে বদলালো ওর? তখনই দরজায় এসে দাঁড়ালো অফিসার। ডোর ফ্রেমে হেলান দিয়ে বুকে হাত গুজলো। ফুলে ফেপে থাকা বাইসেপসে আজ আর ইউনিফর্মের ভিতরে নেই, শুধু একটা গ্রে রঙা ট্রাউজার আর হাত কাটা কালো গেঞ্জি বাদে সমস্ত শরীর উন্মুক্ত। ঢোক গিলল যারা, মুখ কঠিন করে শুধালো, আমি এখানে কি করে এলাম আর আমার কাপড় কে বদলালো? ভ্রুজোড়ার মাঝে গভীর ভাঁজ পড়লো আয়ানের। অবাক হয়ে শুধলো। তোমার সত্যি কিছু মনে নেই বাটারফ্লাই? মেয়েটা মাথা নাড়ে দুপাশে, শঙ্কিত মুখে কোনো মতে আওড়ায়, কি 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 মনে থাকবে আমার? কি করেছেন আপনি আমার সাথে? প্রস্ত পা বাড়ায় অফিসার। বুকে হাত বেঁধে এসে দাঁড়ালো জারার কাছে। পুরো অষ্টপুটে প্রহসন ঝেলে চাইলো মেয়েটার মুখের দিকে। পরপর সেই নজর মুখ থেকে নেমে আসে গলায়, কিন্তু গলা থেকে আরেকটু নিচে নামার আগে হাত জোড়া ক্রস করে বুকের সামনে আনলো যারা। বড় বড় চোখে তাকিয়ে বলল, আপনাকে দ্বিতীয়বার ভরসা করাটাই আমার ভুল হয়েছে।
আমার উচিত ছিল প্রথম দিনই অন্য বাসা খুঁজে বের করা। একা একটা মেয়ের অচেতন অবস্থার সুযোগ নিলেন আপনি। ছি। আয়ান থমকায়। মুখে দুষ্টুমি ভাবটা